আজ আমাদের যাত্রা শুরু এমপিটি পান্না থেকে এমপিটি পার্সিলের উদ্দেশ্যে, যা সঞ্জয় ডুবরি টাইগার রিজার্ভের থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত এবং পৌঁছাতে সময় লাগতে পারে প্রায় 5 ঘন্টা। আমরা এখন যাচ্ছি এমপিটি পার্সিলি। বেরিয়েছি এমপিটি পান্না থেকে, 5 ঘন্টা লাগবে পৌঁছাতে। এমপিটি পার্সিলি মানে সঞ্জয় ডুবরি টাইগার রিজার্ভ। ওখানে গিয়ে ইভিনিং সাফারি আছে, দেখা যাক বাইরের টেম্পারেচার। হ্যাঁ, বাইরের টেম্পারেচার 5টা চলছে, 4, 5, 6 এরকম চলছে, মারাত্মক ঠান্ডা। দেখা যাক কি হয়। এই গাড়িতে করে আমরা যাচ্ছি এখন, আর এই যে আমাদের সঙ্গে সঙ্গে যাবে বলছে। সঞ্জয় ডুবরি সকালবেলা দাঁড়িয়েছি ওখানটায় নেওয়ার জন্য, তেল নেওয়ার জন্য। মারাত্মক ঠান্ডা, 3-4 ঠান্ডা চলছে, কিন্তু এগুলোই আনন্দ। এইরকম রাস্তায় সকালবেলা ট্রাভেল করার আনন্দই আলাদা। পেছনে আরেকজন আসছে। সূর্য সবে উঁকি মেরেছে আর পাশের ক্ষেতের উপর কুয়াশা জমে রয়েছে। পথের দৃশ্য দুর্দান্ত সুন্দর। ঠান্ডা কাটাতে আমরা দাঁড়িয়ে পড়লাম একটা চা ব্রেকের জন্য রাস্তার পাশে। সাথে সাথে করে নেব ব্রেকফাস্ট, যা আমাদের প্যাক করে দেওয়া হয়েছিল হোটেল থেকেই। এই প্রচণ্ড ঠান্ডায় 1 কাপ ধোয়া ওঠা গরম চা যে কতটা আরামের তা বলে বোঝানো যাবে না। রাস্তার এই ছোট্ট ছোট্ট আনন্দগুলোর জন্যই আমি আর প্রিয়াঙ্কা বারবার বেরিয়ে পড়ি বাড়ির থেকে। পাঁচ ডিগ্রিতে গরম 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 চা আদা দিয়ে। রাস্তার ধারে, এই পাশে ক্ষেত। ওটা আটা দিয়ে আলু পরোটা আচার দিয়ে এমপিটি থেকে পার্সেল করে দিয়েছে আমাদের জন্য। স্যান্ডউইচও ছিল, স্যান্ডউইচ খাওয়া হয়ে গেছে। ব্রেকফাস্ট করে নিয়ে আবার আমাদের যাত্রা শুরু হলো। মধ্যপ্রদেশের এই রুটটিতে বেশি মানুষ ঘুরতে আসেন না, তাই রাস্তা ছিল বেশ খালি। চলতে চলতে এবার আমরা পৌঁছে গেলাম বানাস নদীর উপর একটি নাম না জানা ব্রিজে। আর এরকম সুন্দর জায়গায় না দাঁড়ানোটা একটু অন্যায়ই হবে। আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনিও এদিকটায় খুব একটা আসেননি, তাই সৌৎসাহে তিনিও গাড়ি দাঁড় করিয়ে আমাদের সঙ্গে ছবি তুলতে লাগলেন। এই বানাস নদী চলে গিয়েছে সঞ্জয় ডুবরি টাইগার রিজার্ভের একদম গা দিয়ে। এই নদীকে আপনাদের সঙ্গে আরো একবার পরিচয় করিয়ে দেব, কারণ আমরা যেখানে যাচ্ছি সেই পার্সিলি রিসর্ট এই নদীর একদম গায়ে। এর মাঝে জানিয়ে রাখি, এই গাড়ির চার্জ আমাদের প্রায় 5,000 টাকার মতো পড়েছিল এবং এর সমস্ত বন্দোবস্ত করে দিয়েছিল এমপিটি পান্না থেকে। এই ব্রিজ পেরিয়ে, ছোট ছোট পাহাড় পেরিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে আর সর্ষে গাছের ক্ষেতের মাঝখান দিয়ে আমরা শেষে পৌঁছলাম এমপিটি পার্সিলিতে। মধ্যপ্রদেশ গভর্নমেন্টের এই রিসর্টটির সৌন্দর্য বর্ণনা করার মতো ক্ষমতা আমার অন্তত নেই। আগে 1 কাপ চা খেয়ে নিই, তারপরে আপনাদের ঘুরিয়ে দেখাবো এই রিসর্টটি। রিসেপশন এবং লাউঞ্জ এরিয়া পেরিয়ে আমরা গিয়ে উপস্থিত হলাম হোটেলের রেস্টুরেন্টে। জানিয়ে রাখি, এই পুরো এরিয়াতে শুধুমাত্র জিওর একটু উইক সিগন্যাল ছাড়া বাকি কোনো রকম নেটওয়ার্কই আপনারা পাবেন না। আর এই রেস্টুরেন্টের জানলা দিয়েই দেখতে পেলাম পেছনের বানাস নদীকে। সঞ্জয় ডুবরিতে এসে গরম গরম চা খাচ্ছি আমরা, আর এই একজন বসে আছে।
ভালো চা, খুব সুন্দর। আদা দাও। আদা মশলা দেবো, মশলাটি। সামনের এই চত্বরটিতে বসে থাকলে আপনারা সারাদিনে দেখতে পাবেন প্রচুর পাখি, আর সারাদিন আপনাদের কানে আসবে পাখির কিচিরমিচির। চলুন এবার আপনাদের নিয়ে যাই এই রিসর্টটির সব থেকে সুন্দর জায়গায়। এই রিসর্টটির প্রায় গায়ের উপর দিয়েই চলে গিয়েছে বানাস নদী, আর বানাস নদীর পেরিয়েই ওপারে আবার জঙ্গল। তাই এই রিসর্টের নিজস্ব ঘাটে বসে সারাদিন ধরে নদী বা নদীর ওপরের জঙ্গল দেখতে দেখতেই কাটিয়ে দেওয়া যায় 2-3টি দিন। আর এই সামনের ঘাটের কাছে নাকি মাঝে মাঝে দেখা মেলে কুমিরেরও, তাই সতর্কীকরণও করে দেওয়া রয়েছে এখানে। এবার দুজন মিলে এসে দাঁড়ালাম এই দুর্দান্ত জায়গাটিতে, এবং আমরা দুজনে আক্ষেপ করছিলাম এই জায়গাটির জন্য মাত্র একটি দিন একেবারেই যথেষ্ট নয়। যারা ক্রিয়েটিভ কাজ করেন, যেমন লেখা বা ছবি আঁকা, তাদের জন্য কিন্তু এই জায়গাটি একেবারে আদর্শ। জনমানুষ, বাড়িঘর, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বা দোকানপাট, তার কিছুই নেই এখানে। একদম শান্ত, নিস্তব্ধ, নিশ্চুপ একটি জায়গা। এবার আপনাদের নিয়ে চলি আমরা যে ঘরটিতে ছিলাম। আমরা ছিলাম এখানকার একটি লগ হাটে, এবং যার বিশাল কাচের জানালা ঠিক বানাস নদীর দিকে মুখ করে। এত সুন্দর নিরিবিলি জায়গায় আমাদের আগে থাকার অভিজ্ঞতা খুব একটা হয়নি। যদি আপনি জঙ্গলে সাফারি করতে নাও চান, তাহলেও 2-3টি দিন এখানে এসে এমনিই কাটিয়ে দেওয়া যায়। এই রিসর্টটিও মধ্যপ্রদেশ গভর্নমেন্টের। আবারও এর বুকিং সাইটটি আমি ডেসক্রিপশনে এবং স্ক্রিনে 2 জায়গাতেই দিয়ে রাখবো। আজ আমাদের আছে আফটারনুন সাফারি, তাই লাঞ্চটাও করে নিলাম তাড়াতাড়ি, যাতে সাফারিতে যাওয়ার আগে একটু রেস্ট নিয়ে নিতে পারি। জানিয়ে রাখি, এই সমস্ত হোটেলগুলিতেই আমরা অল মিল প্ল্যানই নিয়েছিলাম। আপনি এখানে এসেও আলাদা করে খাবার নিতে পারেন, কিন্তু অল মিল প্ল্যান একেবারে বুকিংয়ের সময় নিলে খরচটা অনেকটাই কম পড়ে। সময় এবার প্রথম সাফারির, এবং আজকে আমাদের সঙ্গে জিপে যারা ছিলেন তারাও বাঙালি ফ্যামিলি। তাদের সাথে গল্প করতে করতে জানতে পারলাম তারা গাড়ি নিয়ে ঘুরতে ভালোবাসেন, এবং সুদূর কলকাতা থেকে এই জঙ্গলে এসে পৌঁছেছেন নিজেদের গাড়ি নিয়ে। সব থেকে বড় কথা, ভারতবর্ষের অধিকাংশ জঙ্গলই তারা ঘুরেছেন কিন্তু ঠিক এইভাবে। একজন কেন্দ্রীয় সরকারের কর্মী এবং আর একজন কলকাতার একটি স্কুলের হেডমিস্ট্রেস, এবং তাদের মেয়েও এখন কর্মরতা। বাঙালিরা যে ঘোরার জন্য সময়, সুযোগ এবং খরচ তিনটেই একসাথে সব থেকে ভালোভাবে ম্যানেজ করতে পারে, তার এর থেকে বড় উদাহরণ মনে হয় না আর হতে পারে। যাই হোক, আমাদের এমপিটি পার্সেলি রিসর্ট থেকে সঞ্জয় ডুবরির দূরত্ব 15 কিলোমিটার মতো, এবং এই যাত্রা পথটিও সমানভাবে সুন্দর। প্রায় জঙ্গলের মধ্যে দিয়ে, বড় বড় সেগুন গাছের মাঝখান দিয়ে চলতে থাকলো আমাদের জিপ।
এবং আমরা এসে পৌঁছালাম আমাদের পারমিট চেকিং অফিসে, যেখান থেকে আমাদের প্রোভাইড করা হবে আমাদের গাইড। এবার আমরা প্রবেশ করব সঞ্জয় ডুবরি টাইগার রিজার্ভের কোর জোনে। আর এই জঙ্গলে প্রবেশ করতে করতেই আপনাদের শুনিয়ে রাখি এই জঙ্গলের ব্যাপারে খুব ইন্টারেস্টিং একটি তথ্য। আজ পৃথিবীতে যত অ্যালবিনো বাঘ বা আমরা যাদের সাদা বাঘ বলে চিনি, তাদের কিন্তু মূল জন্মস্থান এই সঞ্জয় ডুবরি টাইগার রিজার্ভ। 1951 সালে রেওয়ারের মহারাজা মার্তান্ড সিং 9 মাস বয়সী একটি ছোট্ট সাদা বাঘের ছানাকে উদ্ধার করেন এই জঙ্গল থেকে, যার নাম রাখা হয় মোহন। এই মোহনের সঙ্গে রাধা নামের একটি বাঘিনীর মিলনে 1558 সালে 4টি সাদা বাঘের জন্ম হয় এবং পরে তাদের এবং তাদেরও বংশধরদের ভারতবর্ষের বিভিন্ন চিড়িয়াখানায় এবং পৃথিবীর বিভিন্ন চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়া হয়। তাই আজ যত পৃথিবীতে সাদা বাঘ আছে, তাদের জন্ম ও পরিচয় খুঁজতে হলে আপনাদের কিন্তু ফিরে আসতে হবে এই সঞ্জয় ডুবরিতে। যাই হোক, সেদিন কিন্তু আমাদের ভাগ্যে দু একটি অ্যালার্ম কল ছাড়া আর কিছু ছিল না। তাই আমরা ঘুরতে থাকলাম জঙ্গলে। এই জঙ্গলে কিন্তু স্লথ বিয়ার বা ইন্ডিয়ান বিয়ারেরও দেখা পাওয়া যায়, যার সাইটিং বাঘের সাইটিং এর থেকে কোনো অংশে কম না। যদিও জানিয়ে রাখি, এই জঙ্গলে এখনো কিন্তু গ্রাসল্যান্ড বা তৃণভূমি অনেকটাই কম। তার কারণে হার্বিভোরাস বা শাকাহারী প্রাণীর সংখ্যাও বেশ কম। এবং তারই চেন রিয়াকশনে যেহেতু বাঘের খাদ্য কম, সেহেতু বাঘের সংখ্যাও এই জঙ্গলে বেশ কম। এবং এই জঙ্গলের কোর অঞ্চল থেকে এখনো স্থানীয় আদিবাসীদের স্থানান্তরিত করার কাজ চলছে। তাদেরকে বিকল্প থাকার জায়গা এবং জঙ্গল সম্পর্কিত বিভিন্ন কাজে তাদের নিয়োগ করে স্থানীয় প্রশাসন চাইছে এই জঙ্গলকে আরও সম্প্রসারণ ঘটানোর। এইভাবে জঙ্গলে ঘুরতে ঘুরতে একটি দুর্দান্ত সূর্যাস্ত দেখে আমরা এবার ধরলাম আমাদের রিসর্টের রাস্তা। এই প্রচণ্ড ঠান্ডায় আমাদের রিসর্ট আমাদের জন্য আয়োজন করেছিল একটি বনফায়ারের এবং সঙ্গে ছিল চা এবং কিছু স্ন্যাক্স। প্রচণ্ড ঠান্ডা। সামনে নদী বয়ে যাচ্ছে, আর আমি মোবাইল আনতে যাচ্ছি। ওয়াইফাই ছাড়া এখানে কোনো কানেকশন নেই, শুধু জিওর কানেকশন আছে। মাটির হাঁড়িতে তৈরি গরম গরম চা আর কাঠের আগুনে ওম নিতে শুরু করলাম আমরা সকলে। একই টেস্ট তাহলে জানিয়ে। চেহারাটা বানাতে হয়, দেখলেই যাতে মনে করে হারিয়ে কি দেবে। হ্যাঁ, সকালবেলা কালকে। হ্যাঁ, তখনটা এটা তো মানে নিয়ে তো নিচে দিয়ে দেওয়া হয়। बस बस नहीं सर, मेरा है उधर, मेरे वाइफ के पास है। वो आपका मुन्ना भाई
এই দুর্দান্ত অভিজ্ঞতাগুলোই মনে থেকে যায় সারা জীবন। কাঠের আগুনে ওম নিতে নিতে গল্প চলেছিল অনেকক্ষণ। তারপর যথারীতি ডিনারের পালা, আর ডিনার করে নিয়ে কাল ভোরে আবার বান্ধবঘরের জন্য বেরিয়ে পড়া। এইভাবে বিভিন্ন মানুষের সাথে দেখা হওয়া, তাদের গল্প শোনা, নিজেদের গল্প বলার মধ্যেও এক অনাবিল আনন্দ রয়েছে। অন্তত আমাদের দুজনের কাছেও এইভাবে ঘুরে বেড়ানো ভবিষ্যতের জন্য করে রাখা এক ধরনের ইমোশনাল ইনভেস্টমেন্ট। আমাদের দৃঢ় বিশ্বাস এই অভিজ্ঞতাগুলোও কোনো না কোনোভাবে আমাদের জীবনে কখনো না কখনো আমাদের সাহায্য করবে। এবার বিদায় জানানোর বেলা পার্সেলিকে, আর বিদায় জানানোর বেলা বানেস নদীকে। তাই সকালে ব্রেকফাস্টের আগে আরো একবার চলে আসলাম এই বানেস নদীর তীরে। আমার বলছে মগরমচ্ছ সে সাবধান রহে, নদী মে প্রবেশ প্রতিবন্ধিত হ্যায়। এখানে একজন দাঁড়িয়ে আছে, কুল কুল করে নদী বয়ে চলেছে। এইভাবে কেউ এরপরে ছিল সুন্দর একটি ব্রেকফাস্ট আর বান্ধবগড়ের জন্য তারপর বেরিয়ে পড়া। কথা দিয়ে রাখছি, বান্ধবগড়ের জঙ্গলে আবার আপনাদের বাঘ দেখাতে পারবো। আপনাদের সঙ্গে দেখা হবে আবার বান্ধবগড়ে। এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।